হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2023-এর করানো হচ্ছে। তোমরা আগামীতে যারা এসএসসি এমটিএস এবং এসএসসি সিএসএল দেবে, তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি করাচ্ছি 22 নম্বর ক্লাস। এই প্রশ্নটি এসেছিল 12ই মে ফার্স্ট শিফটে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং রেগুলার আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের এসএসসি সিএসএল ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, আর এসএসসি এমটিএস হয়তো লোকসভা ভোটের জন্য একটু দেরি হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক প্রশ্নগুলো। নিচের কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধের অধিকার উল্লেখ রয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার একটি মৌলিক অধিকার। তো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে এই শোষণের বিরুদ্ধের অধিকারের কথা বলা রয়েছে? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 23 থেকে 24। অনুচ্ছেদ 23 থেকে 24 কিন্তু শোষণের বিরুদ্ধের অধিকারের কথা বলা রয়েছে। এছাড়াও যদি দেখি, অনুচ্ছেদ 32 থেকে 35 কী লেখা রয়েছে? সংবিধান প্রতিকারের অধিকার। সংবিধান প্রতিকারের অধিকার লেখা রয়েছে 32 থেকে 35। অনুচ্ছেদ 25 থেকে 28 স্বাধীনতার অধিকার, তাই তো, ধর্মীয় স্বাধীনতার অধিকার। 25 থেকে 28 হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। 29 থেকে 30 এটা কি বলেছে? সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার। সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার বলা রয়েছে অনুচ্ছেদ 29 থেকে 30। তো অনুচ্ছেদ 32 থেকে 35 কী বলা রয়েছে? সংবিধান প্রতিকারের অধিকার। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার। 29 থেকে 30 কী বলা রয়েছে? সাংস্কৃতিক শিক্ষার অধিকার। দেখো, 32 নম্বর অধিকার রিট, তাই তো, 5টা রিট কিন্তু বলা রয়েছে সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদে। ভারতের পশ্চিমা ঘূর্ণিঝড় কোন অঞ্চল থেকে পশ্চিমী প্রবাহ দ্বারা আগত হয়? ভারতের পশ্চিম উপকূলে যে ঘূর্ণিঝড় হয় সেটা কোন পশ্চিমী প্রবাহ দ্বারা আগত হয়? তো সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে কিন্তু এই বাহু প্রবাহিত হয়। কোন সংস্থা ভারতীয় সীমান্তে রাস্তার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য কাজ করে? কোন সংস্থা? দেখো, সীমান্তের এলাকায় যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজকে কোন সংস্থা করে? তো এটা করে অবশ্যই বর্ডার্স রোডস অর্গানাইজেশন। বর্ডার্স রোড অর্গানাইজেশন এরাই কিন্তু সীমান্তের যে সমস্ত রাস্তা রয়েছে তার উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে। পদ্মাবত মহাকাব্যের রচয়িতাকে? তো সঠিক উত্তর হবে মালিক মোহাম্মদ জয়সী। মালিক মোহাম্মদ জয়সী হচ্ছে পদ্মাবত মহাকাব্যের রচয়িতা। দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু এসএসসি, আমি প্রতিদিন বারবার বলছি, এসএসসি কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট করে। তো তোমরা যারা রেগুলার ক্লাস করছো অবশ্যই দেখতে পাচ্ছ কিভাবে এরকম রিপিট হয়। তো তোমরা অবশ্যই দেখে যাবে এবং পরীক্ষায় ভালো ফল করবে এই আশা করছি। চলো নেক্সট। জনসংখ্যার ঘনত্বকে কি ড্যাশ হিসাবে প্রকাশ করা হয়? জনসংখ্যার ঘনত্ব মানে জনঘনত্ব কিভাবে প্রকাশ করা হয়? তো জনঘনত্ব প্রকাশ করা হয় প্রতি বর্গ কিলোমিটার এলাকায় ব্যক্তির সংখ্যা। প্রতি বর্গ কিলোমিটারে কতজন ব্যক্তি বাস করছে সেটাকেই কিন্তু জনঘনত্ব হিসাবে প্রকাশ করে। তো ভারতের প্রতি বর্গ কিলোমিটার, টোটাল ভারতে প্রতি বর্গ কিলোমিটারে কিন্তু 382 জন লোক বাস করছে। তো ভারতের জনসংখ্যা ঘনত্ব কত? 382 জন। জনঘনত্ব সবচেয়ে বেশি কোথায়, কোন রাজ্যে? বিহারে। রাজ্য বলে বিহার। এবং সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। আর সবচেয়ে জনঘনত্ব বেশি কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি। আর জনঘনত্ব কম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, চলো নেক্সট। এটি হলো একটি সমস্ত প্রাপ্তবয়স্কদের একটি মিটিং যারা পঞ্চায়েতের আওতাভুক্ত এলাকায় বসবাস করে।
পঞ্চায়েতের এলাকায় যে সমস্ত প্রাপ্তবয়স্ক বলতে আমরা কী বলছি, 18 বছর প্লাস, 18 বছর হয়ে গেলে তারা ভোটদানের অধিকার পায়। তো 18 বছর হয়ে গেলে কিন্তু সে একটা প্রাপ্তবয়স্ক। তাদের নিয়ে যে গ্রাম স্তরে যে মিটিং গ্রাম মিটিং হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয়েছে গ্রাম সভা। ঠিক আছে। পঞ্চায়েতের আসন সংখ্যা কত থেকে মধ্যে হয়? 5 থেকে 25-30-এর মধ্যে কিন্তু গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা থাকে। ঠিক আছে। আর গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে? 21 বছর কিন্তু লাগে গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে। মহান ওস্তাদ মিয়া কাদির বক্সের কাছে বাদ্যযন্ত্র শেখার জন্য আল্লাহ রাখা 12 বছর বয়সে বাড়ি থেকে চলে যান। তিনি কিসের জন্য, কোন বাদক বাজাতেন, বিখ্যাত হয়েছিলেন? কোন বাদ্যযন্ত্রটি বাজাতেন? কে? আল্লাহ রাখা খান। মাত্র 12 বছরে কিন্তু এই শিল্পীর হওয়ার নেশায় কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলেন। তো তিনি ওস্তাদ আল্লাহ রাখা খান কিসের জন্য? তো ওস্তাদ আল্লাহ রাখা খান কিন্তু তবলাবাদক। ওস্তাদ আল্লাহ রাখা খান কিন্তু তবলাবাদকের সঙ্গে যুক্ত। মুঘল সাম্রাজ্যের সেনাপতি, 8 নম্বর প্রশ্ন দেখো, মুঘল সাম্রাজ্যের সেনাপতি জয় সিং এবং শিবাজির মধ্যে পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? প্রথমটা পরে হয়ে গেছে। প্রথম জয় সিং, যেমন মুঘল সম্রাট সেনাপতি জয় সিং এবং শিবাজির মধ্যে পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? তো এটা হয়েছিল হচ্ছে 1665। দেখো তোমরা যেটা ভুলে যাও সেটা হচ্ছে, দেখো 65 আছে কিন্তু 1565 কিন্তু তালিকোটার যুদ্ধ, এটা কিন্তু ভুলে যাও। 1565 তালিকোটার যুদ্ধ এবং 1665 পুরন্দরের সন্ধি, এই দুটো কিন্তু পরীক্ষায় আসে এবং অনেক ছাত্রছাত্রীরা দেখেছি ভুল করে চলে আসে। ঠিক আছে। 2002 সালের নভেম্বরে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড কর্তৃক নিউজিল্যান্ডে 3 ম্যাচের T20 সিরিজের জন্য নিম্নলিখিতর মধ্যে কাকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছিল? তো তিনি হলেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়েছিল। চলো নেক্সট। ভারতের সুপ্রিম কোর্টের আসন সম্পর্কিত বিষয়গুলি কোন অনুচ্ছেদে বলা রয়েছে? তো ভারতের সুপ্রিম কোর্টের আসন সম্পর্কিত বিষয়গুলো কিন্তু অনুচ্ছেদ 130-এ বলা রয়েছে। সুপ্রিম কোর্টে বর্তমানে একজন বিচারপতি সহ 33 জন বিচারপতি, মোট 34 জন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি রয়েছে। একজন বিচারপতি সঙ্গে 33 জন বিচারপতি সহ মোট 34 জন বিচারপতি কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টে। ঠিক আছে, চলো নেক্সট। 1867 সালে কেশবচন্দ্র সেন কোথায় প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? দেখো কেশবচন্দ্র সেন আর একজন ছিলেন কি? আত্মারাম পাণ্ডুরঙ্গ ছিলেন কিন্তু এই সঙ্গে, ঠিক আছে, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠার সঙ্গে। তো কোথায়? তো বোম্বেতে। 1867 সালে কেশবচন্দ্র সেন বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং আত্মারাম পাণ্ডুরঙ্গ কিন্তু এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। তো অনেক সময় আত্মারাম পাণ্ডুরঙ্গও কিন্তু পরীক্ষা আসে, তো দুটোই মনে রাখবে, কেশবচন্দ্র সেন এবং আত্মারাম পাণ্ডুরঙ্গ। কোন নৃত্যশিল্পী, 12 নম্বর প্রশ্ন বলেছে, কোন নৃত্যশিল্পী তার শিল্পের অবদানের জন্য 2001 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? দেখো আমি কিন্তু পদ্মশ্রী, পদ্মভূষণ সমস্ত যে 2023-এ যারা পদ্ম পুরস্কার পেয়েছে তাদের কিন্তু আমি ভিডিও একটা করে দিয়েছি। তোমরা অবশ্যই পরীক্ষার আগে বা এখনই কিন্তু তোমরা ওটা দেখে নেবে, আজকেই কিন্তু তোমরা দেখে নেবে, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু পদ্ম পুরস্কার থেকে একটা প্রশ্ন আসবেই। তো কোন নৃত্যশিল্পী 2021 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? তো তিনি কি হয়? তো তিনি হলেন মানজম্বা যোক্তি 2021 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। কোনটি কেরালার নববর্ষ হিসেবে পালিত হয়? নিচের কোন উৎসবটি কেরালার নববর্ষ হিসেবে পালন করা হয়? তো সঠিক উত্তর বিশু উৎসবটি। বিশু উৎসবটি
কেরালার নববর্ষ হিসেবে পালন করা হয়। আর বিহু হচ্ছে কি অসমে, বিহু অসমে। দেখো এইসব প্রশ্ন কোনো অনেক সময় ভুল হয়। বিশু কেরালা নববর্ষ, আর বিহু উৎসব কিন্তু অসমের কিন্তু বিহু উৎসব। বন্দিপুর জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত? তো বন্দিপুর হচ্ছে কর্ণাটক। বন্দিপুর জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকে কিন্তু অবস্থিত। দেশের মধ্যে উৎপাদিত পণ্যের উপর আরোপিত শুল্ককে কি বলা হয়? দেশের মধ্যে উৎপাদিত যে সমস্ত পণ্য দেশের মধ্যে দেশে উৎপন্ন হয় এবং তাদের যে শুল্ক বা কর এবং সেই উৎপাদিত পণ্যের উপর যে কর ধার্য করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় আবগারি কর। দেশের মধ্যে উৎপাদিত পণ্যের যে উপর যে কর আরোপ করা হয়, উৎপাদিত পণ্যের উপর যে কর আরোপ করা হয় তাকে বলা হয় আবগারি শুল্ক। পরবর্তী প্রশ্ন 16 দাগ বলেছে, বায়ুমণ্ডলের নিচের কোন স্তরে ওজোন স্তর পাওয়া যায়? ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে? তো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু বায়ুমণ্ডলের যে ওজোন স্তর রয়েছে সেই ওজোন স্তর অবস্থান করছে। ওজোন স্তরের কাজ কি? যে ওজোন স্তরের কাজ হচ্ছে সূর্য থেকে যে বেগুনি রশ্মি তা কিন্তু প্রতিহত করে। সূর্যের থেকে যে আগত যে বেগুনি রশ্মি সেটা প্রতিহত করে হচ্ছে ওজোন স্তরে। চলো নেক্সট। নিম্নলিখিতগুলোর মধ্যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে 1773 থেকে 1785 পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন কে? 1773 থেকে 1785 পর্যন্ত কে ছিলেন গভর্নর জেনারেল? তো তিনি হলেন কে? তিনি হলেন ওয়ারেন হেস্টিং। দেখুন, লর্ড ডালহৌসি ছিলেন 1848 থেকে 1856 সাল পর্যন্ত। উইলিয়াম বেন্টিং 1828 থেকে 1835 সাল পর্যন্ত তিনি ছিলেন। লর্ড মাউন্টব্যাটেন কিন্তু স্বাধীনতা যখন হয় তখন কিন্তু ভারতেরও ভারত যখন স্বাধীনতা লাভ করেছিল তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে? লর্ড মাউন্টব্যাটেন। উইলিয়াম বেন্টিং প্রথম বাংলার গভর্নর জেনারেল ছিলেন এবং পরবর্তীতে কিন্তু ভারতের গভর্নর জেনারেল হন। অরুণাচল প্রদেশে তপু নৃত্যটি কোন উপজাতি দ্বারা পরিবেশন করা হয়? অরুণাচল প্রদেশের তপু নৃত্যটি, তো অরুণাচল প্রদেশের যে তপু নৃত্যটি হয় সেটা হচ্ছে আদি উপজাতি দ্বারা পরিবেশন করা হয়। অরুণাচল প্রদেশের তপু নৃত্যটি আদি উপজাতি দ্বারা পরিবেশন করা হয়। বাংলা দেখো, বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন কে? এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর। লোহার স্তম্ভ নিচের কোন স্থানে অবস্থিত? এই লোহার স্তম্ভটি কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত তৈরি করেছিল। লোহার স্তম্ভটি কিন্তু এখনও কিন্তু জং ধরেনি, সেরকমই রয়েছে। এটা কিন্তু বর্তমানে দিল্লিতে অবস্থান করছে। কোথায় অবস্থান করছে? দিল্লিতে কিন্তু অবস্থান করছে। পাহাল স্কিমের অধীনে গার্হস্থ্য একদিনের এলপিজি ভর্তুকি কোন মন্ত্রক দ্বারা দেওয়া হয়? পাহাল স্কিমে এলপিজি গ্রাহকদের এলপিজিতে যে ভর্তুকিটা সেটা কোন ভারত সরকারের কোন মন্ত্রণালয় থেকে এই ভর্তুকি দেওয়া হয়? তো এটা দেওয়া হয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রক এই পাহাল স্কিমের অধীনে যে এলপিজি ভর্তুকি সেটা দেওয়া হয়ে থাকে। 21 নম্বর প্রশ্ন বলেছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত দরবারে নিম্নলিখিত নবরত্নের মধ্যে কে মন্ত্রশাস্ত্র লিখেছিলেন? মন্ত্রশাস্ত্র লিখেছিলেন কে? বেতাল ভট্ট কিন্তু এই বেতাল ভট্ট এই মন্ত্রশাস্ত্র লিখেছিলেন। ফাতিমা শেখ বিশেষত আমাদের কাছে কি হিসেবে গণ্য করা হয়? ফাতিমা শেখকে
তো ফাতিমা শেখ কিন্তু আমাদের কাছে ভারতের প্রথম মুসলিম শিক্ষক হিসেবে জানা যায়। ফাতিমা শেখকে ভারতের প্রথম মুসলিম মহিলা শিক্ষক হিসেবে কিন্তু জানা যায় ফাতিমা শেখকে। চলো নেক্সট। 2022 সালে শীতকালে অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয়কে। 2022 সালে শীতকালীন অলিম্পিক, তো তোমাদের হোমওয়ার্ক থাকবে 2022 সালের শীতকালীন অলিম্পিক কোথায় হয়েছিল। 2022 সালে শীতকালীন অলিম্পিক অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো 2022 সালে যে শীতকালীন অলিম্পিক হয়েছিল সেখানে একমাত্র ভারতীয় যোগ্যতা অর্জনকারী ছিলেন আরিফ মোহাম্মদ খান। নিচের কোনটি অধাতু যা বিভিন্ন আকারে পাওয়া যায়? সঠিক উত্তর হবে কার্বন। কার্বনের বহু রূপভেদ থাকে, তাই তো। কার্বন দেখো না, কার্বনের কিন্তু বহু রূপভেদ থাকে। ফুলের সবচেয়ে ভেতরের অংশকে কি বলা হয়? ফুলের সবচেয়ে ভিতরের অংশকে কি বলা হয়? তো সঠিক উত্তর হবে গর্ভকেশর। ফুলের সবচেয়ে ভিতরের অংশকে বলা হয় গর্ভকেশর। তো বন্ধুরা, ভিডিওটাই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।